বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা 3.5 অনেকটু কভার করছি। আজকে আমরা এর লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের আর কিছু ম্যাথ বাকি আছে এই চ্যাপ্টার। অলরেডি আমরা ফর্মুলাগুলো জানি, তো আমরা সেই ফর্মুলাগুলোকে কিভাবে আরো বেশি প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করা যায় সেটাই আসলে দেখব। ঠিক আছে? সো দেখো, আমরা প্রথম একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমে কি বলা হয়েছে একটু দেখো। সো এখানে বলা হয়েছে যে এমন একটি সরলরেখা সমীকরণ বের করতে বলছে, যেই সমীকরণ কোন অক্ষের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। ঠিক আছে? এবং সো আমি জিনিসটা লিখি, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক। সো এটা একটা ইনফরমেশন, সরলরেখার সাথে কানেক্টেড ইনফরমেশন কম দেওয়া হয়েছে, বাট এখানে বলা হয়েছে যে সেই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। ঠিক আছে? এরপরে দেখি আর কি বলছে। এরপরে বলা হয়েছে যে মূল বিন্দু থেকে আমি সরলরেখার উপর একটা লম্ব আঁকবো। ঠিক আছে? সো সেটা বলতেছে যে এবং মূল বিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্ব, সরলরেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে। ঠিক আছে? এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে মূল বিন্দু থেকে যদি সরলরেখার উপর একটা লম্ব আঁকি, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। আরেকটা হচ্ছে এই সরলরেখাটা বেসিক্যালি অক্ষদ্বয়ের মাঝখানে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে। সো এই ইনফরমেশন গুলোকে চলো আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আগে গ্রাফে দেখি যে আসলে এখানে কি কি বলা হয়েছে, তারপরে আমরা সলভ করার জন্য দেখবো আসলে কোন মেথডে সলভ করা যায়। ঠিক আছে? ও সরি, হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমরা প্রবলেমটাকে গ্রাফিক্যালি দেখি। সো এই হচ্ছে আমার অক্ষ দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তারা কি বলছে? অক্ষ দুইটার সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা এটা অন্য কালার দিয়ে আঁকি। আমাদের সরলরেখাটা আমরা ধরে নিলাম এরকম একটা সরলরেখা। তাহলে এরা যেটা বলতে চাইছে এটা হচ্ছে এই সরলরেখার মাঝখানের যে জায়গাটুকু দেখতেছো না, এই মাঝখানের হলুদ রিজিয়নটা, এটাই বেসিক্যালি কত? এটা বেসিক্যালি হচ্ছে কি 8 বর্গ একক, তাই তো? এই হলুদ রিজিয়নটাকে বলতেছে তারা 8 বর্গ একক, এই মাঝখানের জায়গাটা। সো এটা হচ্ছে 8 বর্গ একক। আচ্ছা, এটা হচ্ছে 8 বর্গ একক। আর আরেকটা ইনফরমেশন কি দিছে? আরেকটা ইনফরমেশন দিছে যে মূল বিন্দুতে এইটা 0 0 বিন্দু, বলতেছে 0 0 বিন্দু থেকে এই সরলরেখার উপর যদি কোনো লম্ব টানি, তো ধরলাম 0 0 বিন্দু থেকে এটা হচ্ছে একটা লম্ব সরলরেখার উপর। সো সমকোণ তৈরি করছে, তার মানে এটা হচ্ছে একটা লম্ব। এখন বলতে চাইছে যে এই লম্বটি এক্স অক্ষ তো এইটা, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে আমার কাছে এই দুইটা ইনফরমেশন আছে। একটা হচ্ছে এই মাঝখানের হলুদ রিজিয়নটুর ক্ষেত্রফল কত, 8 বর্গ একক। আর একটা ইনফরমেশন আছে যে এই সরলরেখাটা উপর যে লম্বটা টানা হয়েছে মূল বিন্দু থেকে, তা হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন আমরা একটা জিনিস জানি, যদি মূল বিন্দু থেকে কোনো সরলরেখার উপর লম্ব যদি পি হয়, ধরলাম এই লম্ব দৈর্ঘ্যটা হচ্ছে পি, সেই লম্ব দৈর্ঘ্য যদি পি হয় এবং সেই লম্বটা যদি সরলরেখার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে, তখন সেই সরলরেখার সমীকরণ আছে। সেই সমীকরণটা কি কেউ বলতে পারবা?
কত হবে? x cos alpha plus y sin alpha equal to p. ওইটা ভেরি গুড। x cos alpha plus y sin alpha is equal to p. সো আমরা এই ইনফরমেশনের সাহায্যে চাইলে কিন্তু এই সরলরেখাটা জেনারেট করতে পারি, ঠিক আছে? সো এখন আমাদের টার্গেট হবে যে এই সরলরেখার মধ্যে তাহলে কার কার মান জানি। আমি কিন্তু আলফার মান জানি, আলফার মান 45 ডিগ্রি বলা আছে। সো আমরা cos 45 ডিগ্রি বসাই দিব। সো x cos 45 ডিগ্রি যোগ y sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু p। এখানে কিন্তু p এর মান আমি জানি না। সো এই p এর মানটার কারণে আমি সরলরেখার ইকুয়েশনটা বের করতে পারতেছি না। সো p এর মানটা আমরা বের করব কিভাবে? p এর মানটা আমরা বের করব আমাদের এই ক্ষেত্রফলের যে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের হেল্প নিয়ে। সো সেখানে আমরা যাচ্ছি আস্তে ধীরে। সো x cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে x/√2 প্লাস y/√2 ইজ ইকুয়াল টু p। ওকে, সো আমরা আমাদের সরলরেখাটা পাইলাম এরকম, x/√2 প্লাস y/√2 ইজ ইকুয়াল টু p। সো আমরা জানি সরলরেখার আরেকটা ফরম্যাট আছে। সরলরেখার আরেকটা ফরম্যাট হচ্ছে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু, যদি 1 আনতে পারি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি আমি 1 নিয়ে আসতে পারি, তাহলে ওই সরলরেখার a বলতে বোঝায় তার x অক্ষ থেকে ছেদিতাংশ, আর b বলতে বোঝায় তার y অক্ষের ছেদিতাংশ। অর্থাৎ a হচ্ছে গিয়ে তার কি x অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করলো, আর b হচ্ছে তার y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কাট করলো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা রাইট হ্যান্ড সাইডে 1 বানানো আমাদের টার্গেট হবে এখন। তো আমরা p দিয়ে সবাইকে ভাগ করে দিই। তাহলে নিচে কি থাকলো? √2p, আর যোগ এখানে থাকতেছে y/√2p ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর নিচে √2p আছে, সেটাই কি বুঝাচ্ছে আমার? সেটাই হচ্ছে আমার কি x অক্ষের, সেটা হচ্ছে আমার x অক্ষের ছেদিতাংশ, আর y এর নিচে √2p আছে, সেটা হচ্ছে আমার আবার y অক্ষের ছেদিতাংশ। তার মানে এই a এর মানটা কত? a এর মান হচ্ছে কি এখানে √2p, আর b এর মান কত? b এর মানও কিন্তু আমরা পাইলাম √2p, ঠিক আছে? তাহলে a আর b এর মান পেয়ে গেলাম। এখন বলো তো, যদি এই অংশটুকু √2p হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে x অক্ষের উপরে এই বিন্দুটা? কারণ এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে √2p, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, √2p। যদিও আমার হয়তো বা এই বিন্দুগুলোর সাহায্য নিতে হবে না। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম? x অক্ষ ছেদিতাংশ পাইলাম √2p, y অক্ষের ছেদিতাংশ পাইলাম √2p, ঠিক আছে? সো এটা আমার একটা ইকুয়েশন ধরলাম। এখন আমার p এর মানটা যদি বের করতে পারি, তাহলে এই 1 নম্বর ইকুয়েশনে যদি p এর মান বসাই দিই, তাহলে কিন্তু আমার ইকুয়েশন চলে আসবে। আমি যে সরলরেখার ইকুয়েশনটা বের করতে চাইছি সেটা চলে আসবে। সেটা বের করবো আমরা এই পাশে, দেখো খেয়াল করো, আমরা আরেকটা ইনফরমেশনের সাহায্যে বের করব। আমাকে বলা হয়েছে মাঝখানের যে ত্রিভুজটা তৈরি হইলো, একটা সরলরেখা যখন দুইটা অক্ষকে ছেদ করে মাঝখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়, যেটা আমরা হলুদ রিজিয়নটা দিয়ে দেখতে পাচ্ছি। সো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিন্তু বলা আছে 8। এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8। আমি সবুজ কালারের কালি দিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা কি জানি? যেহেতু এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ভূমি কত? √2p, হাফ ইন্টু √2p ইন্টু উচ্চতা কত? দেখো উচ্চতাও কিন্তু √2p, হাফ ইন্টু √2p ইন্টু √2p ইজ ইকুয়াল টু হচ্ছে 8, ঠিক আছে? সো সেখান থেকে আমরা p এর মানটা কিন্তু চাইলে বের করতে পারবো। সো এখন চলো কিভাবে বের করি, দেখো খুবই ইজি, তোমরাই তো পারবা। সো আলটিমেটলি কি আসতেছে দেখো, p আর p কে গুণ করলে p স্কয়ার আসবে, আর √2 আর √2 গুণ করলে 2, 2 কে 2 দিয়ে কেটে দিলে কি আসবে? 2/2 মানে কাটাকাটি গেলে শুধু p স্কয়ার ইজ ইকুয়াল টু 8 আসতেছে, ঠিক আছে? সো p স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে p ইজ ইকুয়াল টু কত আসবে? প্লাস মাইনাস √8। ওকে, প্লাস মাইনাস √8 আসতেছে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে, p এর মান প্লাস মাইনাস √8 আসছে, বাট তুমি কি p এর মান মাইনাসটা নিতে পারবা? চিন্তা করে বলো তো। দুইটাই ধনাত্মক দিকে পড়ছে না? অ্যাকচুয়ালি এইটা না, পি এর ডেফিনেশনটা ছিল পি হচ্ছে লম্ব দূরত্ব, ঠিক আছে? মূল বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না, ঠিক আছে? লম্ব দূরত্ব কিন্তু কখনো ঋণাত্মক আসবে না। সুতরাং পি ইজ ইকুয়াল টু অলওয়েজ পজিটিভ হবে। তাহলে পি ইজ ইকুয়াল টু √8 হবে। সো আমরা কিন্তু আমাদের ইকুয়েশনটা বের করে ফেলছি, দুইটা ইনফরমেশনের সাহায্যে আমরা বের করে ফেললাম। তাহলে পি এর মান √8 পেয়ে গেলাম। সুতরাং আমাদের 1 নম্বরে আমরা পি এর মানটা রিপ্লেস করে দিব। তাহলে কি আসবে? x/√2 ইন্টু √8 plus y divided by √2 into √8 is equal to 1. সো তোমরা যদি ক্যালকুলেট করো, তাহলে তোমরা দেখবা √2 আর √8 মানে হচ্ছে √16, √16 মানে কিন্তু 4।
তাহলে x/4 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1। তো এটাই হচ্ছে কি আমার নির্ণেয় অ্যান্সার। ঠিক আছে, এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং অনেকবার বোর্ডে আসছে, অনেকবার। তো এটা আমরা বুঝতে পারলাম আশা করি। ওকে, সো আমরা আরেকটা প্রবলেমে যাই। সরলরেখা পড়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে যারা সরলরেখা পড়ানোর সময় গ্রাফিক্যালি তোমাদের কোনো কিছু দেখাবে না, তাহলে কিন্তু তুমি সরলরেখার ভিতরের জিনিসটা বুঝতে পারবা না। সরলরেখা সবসময় গ্রাফিক্যালি দেখার চেষ্টা করবা, শিখার চেষ্টা করবা। ঠিক আছে, সো আসো এবার আমরা আরেকটা প্রবলেমে আসি। আচ্ছা দেখো তো এই ম্যাথটা তোমরা নিজেরা চিন্তা করে পারো কিনা। একটি সরলরেখা ওয়ান কমা ফোর বিন্দুগামী এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, বলে দেওয়া আছে চতুর্ভাগ, সো প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক, এবারও 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করছে। উৎপন্ন করে জানতে চাইছে যে সরলরেখার সমীকরণটা কি হবে। সরলরেখার সমীকরণ কত, সমীকরণটা বের করতে বলছে। ঠিক আছে, সো এটা তোমরা নিজেরা একটু ট্রাই করো, আর কারো যদি কোনো আইডিয়া থাকে আমার সাথে শেয়ার করতে পারো। দেখো তো অনেকটাই চিত্রটা আগের ত্রিভুজটার মতো হবে না? অনেকটাই বলতে পারো আগের সিনারিওটাই, জাস্ট এখানে একটু ডিফারেন্ট ইনফরমেশন দিছে এবং আমাকে সেই ডিফারেন্ট ইনফরমেশনের সাহায্যে এই ম্যাথটা সলভ করতে হবে। সো এখানেও কি বলা হয়েছে যে একটা সরলরেখা যেটা প্রথম চতুর্ভাগে, সে কি করছে, প্রথম চতুর্ভাগে হচ্ছে ঠিক আছে, তাহলে এই হচ্ছে মাঝখানে যে হলুদ রিজিয়নটা দেখতেছে এটা হচ্ছে তার ক্ষেত্রফল তৈরি করছে, সেখানে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে 8। ঠিক আছে, সো 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করলো সে মাঝখানে রিজিয়নটাতে। আর এই সরলরেখাটা আমি ধরে নিলাম এই সরলরেখাটা কি করছে, একটা সরলরেখা যেহেতু, তাহলে সে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাট করছে আর ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাট করছে, এটা তো অবভিয়াস, এটা আমি ধরে নিলাম। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে এখানে যে সেটা 1,4 বিন্দুগামী, তবে সরলরেখাটা যখন পাস করতেছে তার মাঝখানে কোন একটা জায়গায় 1,4 বিন্দুটাও এক্সিস্ট করে। তাহলে 1,4 ধরে নিলাম এই জায়গায় এই বিন্দুটা আছে, তাহলে এটা হচ্ছে আমার 1,4 বিন্দু। তাহলে 1,4 হচ্ছে এই সরলরেখার উপর একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এই কয়টা ইনফরমেশনের সাহায্যে আমাকে হচ্ছে এই ত্রিভুজটার এই সরলরেখার ক্ষেত্রফল বের করতে হবে। সো আমরা কি জানি, একটা সরলরেখা যদি এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ কাট করে এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ কাট করে, তাহলে ওই সরলরেখার ইকুয়েশন কি হয়, সরলরেখার ইকুয়েশন হয় এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন এইখানে আমার এ আর বি এর মানটা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। বাট এ আর বি এর মান এখন এ আর বি এর মান কিভাবে বের করবো, সেটার জন্য আমার দুইটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে সরলরেখাটা 1,4 বিন্দু দিয়ে যায়, এইটা আমাকে হেল্প করবে। আরেকটা ইনফরমেশন কোনটা হেল্প করবে, যেটা হচ্ছে এই সরলরেখাটা প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে। ওকে, সো 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে। আর আরেকটা ইনফরমেশন কি, 1,4
4 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো চলো আমরা দেখি এইখান থেকে কিভাবে আমরা আসলে এ আর বি এর মানটা আননোন যেহেতু এ আর বি এটা বের করতে পারি। সো প্রথম কাজ হচ্ছে যদি একটা সরলরেখা 1,4 বিন্দু দিয়ে যায় তার মানে কি ওই সরলরেখার এক্স এর জায়গায় 1 আর ওয়াই এর জায়গায় 4 বসায় দিলে ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা 1,4 বিন্দুগামী হওয়ার কারণে এই সরলরেখার মধ্যে 1 আর 4 বিন্দুটি বসায় দিব। তাহলে এক্স এর জায়গায় 1 বসায় দাও 1/a প্লাস ওয়াই এর জায়গায় 4 বসায় দাও 4/b ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এই জিনিসটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে, আমরা চাইলে এখানে একটা ইকুয়েশন ফর্ম করব আমরা। ওকে, সো ইকুয়েশনটা কি হবে 1/a ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1 মাইনাস b 4/b 4/b। সো 1/a ইজ ইকুয়াল টু 1 মাইনাস 4/b। সো এরপরে এখানে করলে কি আসবে b হইলে b মাইনাস 4, ঠিক আছে, এটা হচ্ছে 1/a। সুতরাং a ইজ ইকুয়াল টু কত আসে, a ইজ ইকুয়াল টু আসতেছে b ডিভাইডেড বাই b মাইনাস 4, ঠিক আছে। সো এটা আমাদের একটা ইকুয়েশন। সো আমি a আর b এর মান বের করতে পারিনি, বাট এই ইনফরমেশনের সাহায্যে আমি a আর b এর মধ্যে একটা রিলেশন বের করতে পারছি, ঠিক আছে। এখন আমরা আরেকটা ইকুয়েশনের সাহায্য নিব, সেটা কি, সেটা দেখো বলছে যে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাদের মাঝখানে সে কি পরিমাণ ক্ষেত্রফল তৈরি করছে, 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে। সো একটা জিনিস খেয়াল করে দেখো, এই এ কিন্তু হচ্ছে আমার এই ত্রিভুজের জন্য তার ভূমি, আর এই বি কিন্তু হচ্ছে এই ত্রিভুজের জন্য তার উচ্চতা। তাহলে আমি কিন্তু এই জিনিসটা বলতে পারবো যে হাফ ইন্টু এবি, হাফ ইন্টু এবি ইজ ইকুয়াল টু কি হবে 8 হবে। তাহলে এবি ইজ ইকুয়াল টু কি বলতো, এবি ইজ ইকুয়াল টু কিন্তু 16। এখন আমরা যে কাজটা করব, আমরা 2 নম্বর ইকুয়েশনটা তোমরা খেয়াল করো, এ এর মান কিন্তু বি এর মাধ্যমে আমরা জানি। তাহলে এ বি এর মধ্যে আমরা এ এর জায়গায় বি এর মানটা বসায় দিতে পারি। সো বি এর মানটা বসায় দিলে সেই ইকুয়েশনটা সলভ করলে আমরা বি এর মানটা পেয়ে যাব। সেটা আমরা আবার এখানে কোন একটা ইকুয়েশনে বসায় দিলে কি এ এর মানটাও পেয়ে যাবো। তাহলে আমাদের এ আর বি জানা হয়ে গেলে আমাদের অ্যান্সারও চলে আসবে। তাহলে আমরা যেহেতু অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে, তাহলে হাফ এবি ইজ ইকুয়াল টু 8, এবি ইজ ইকুয়াল টু 16। এখন আমরা যেটা করব, এ এর জায়গায় বি ডিভাইডেড বাই বি মাইনাস 4 বসায় দিব, বি ডিভাইডেড বাই বি মাইনাস 4 ডিভাইডেড বাই ইনটু বি ইজ ইকুয়াল টু 16। সো আমরা যদি বজ্রগুণন করে দিই তাহলে কি আসবে, বি স্কয়ার ইজ ইকুয়াল টু 16b মাইনাস 4 16 64, ঠিক আছে। তো কি থাকতেছে আলটিমেটলি বি স্কয়ার মাইনাস 16b প্লাস 64 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে সলভ করে আমরা কিন্তু বি এর দুইটা মান পাবো। বাই দ্য ওয়ে এটা একটা মজার ব্যাপার হয়েছে, দাঁড়াও এখানে দেখি, এটা বি স্কয়ার মাইনাস 2 ইন্টু 8, হ্যাঁ মিলে গেছে তো, বি স্কয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু বি প্লাস 8 স্কয়ার, এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার, এটা তুমি মিডল টার্ম করলেও মিলবে, বাট এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলায় পড়বে। তাহলে এটাকে কি লেখা যায়, বি মাইনাস 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো যে 16b কে আমরা লিখছি 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা পড়ছে। সুতরাং b ইজ ইকুয়াল টু কি আসতেছে, b ইজ ইকুয়াল টু আসতেছে 8। তো b এর মান 8 যদি আমি 2 নম্বর ইকুয়েশন যেটা আমার দেখো এইখানে, তো এখানে আমি b এর মান কত বসায় দিব, b এর মান b ইজ ইকুয়াল টু 8 বসায় দিই, তাহলে a এর মান কত আসে একটু খেয়াল করো তো, a ইজ ইকুয়াল টু আসতেছে 8 ডিভাইডেড বাই 8 মাইনাস 4। তার মানে কি 8 মাইনাস 4 মানে 4, 8 কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে 2। সো আমি a এর মান পেয়ে গেলাম কত, a ইজ ইকুয়াল টু 2 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে a ইজ ইকুয়াল টু 2 চলে আসলো আর b ইজ ইকুয়াল টু 8 চলে আসলো। সুতরাং এখন আমার ইকুয়েশনটা আমি জানি x ডিভাইডেড বাই a, a এর জায়গায় বসাই দিব 2 প্লাস y ডিভাইডেড বাই b, b এর জায়গায় বসাই দিব 8 ইজ ইকুয়াল টু 1। আমার অ্যান্সার চলে আসলো। বুঝতে পারছো যে আমি এখানে শেখানোর চেষ্টা করতেছি, আসলে আমি অনেকগুলো প্রবলেমই করে দিব যাতে তোমাদের প্রবলেম মানে বইয়ের প্রবলেম সলভ করতে খুব বেশি আনকমফোর্টেবল না লাগে, বাট তারপরে আমি তোমাদেরকে আসলে চিন্তা করার জিনিসটা শিখাচ্ছি যে তোমার কাছে আসলে যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো তুমি আসলে কিভাবে এফিশিয়েন্টলি ইউজ করবা। তুমি এটা সবসময় মনে রাখবা যে তোমাকে যেই ডাটাগুলো দেওয়া আছে এগুলো দিয়ে তুমি অবশ্যই ম্যাথটা সলভ করতে পারবে। তো তোমার জাস্ট একটু ব্রেনটাকে খাটাইতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে যে আসলে আমি তো সলভ করতে পারবো, বাট কোন ফর্মুলা দিয়ে আমি অ্যাপ্রোচ করব, কোন ফর্মুলা দিয়ে শুরু করলে আমি আমার ম্যাথটা মিলাইতে পারবো। এক্ষেত্রে এক এক ইনফরমেশন কিন্তু এক একটা ফর্মুলাকে একটা হিন্টস দিবে যে না তুমি এই ফর্মুলা দিয়ে ম্যাথটা শুরু করো তাহলে তোমার ম্যাথটা মিলবে, ঠিক আছে। আর প্রথমেই চেষ্টা করবা যখন একটা প্রবলেম আসবে সরলরেখার এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা, তাহলে দেখবা তোমাদের অর্ধেক কাজ শেষ, ঠিক আছে। সো আসলে ইনস্টিড তোমরা অনেক বেশি ম্যাথ গ্রাফিক্যালি না বুঝে করতে থাকো, সেটাতে আমি সাজেস্ট করবো তোমরা এইভাবে নিজেদের প্রোগ্রেসটা করো, তাহলে আরো বেশি বেটার হবে। সো এবার আসো আমরা আরেকটা প্রবলেমের দিকে যাই।
তো এটা ইজি একটা প্রবলেম, বাট অনেক বেশিবার বোর্ডে আসছে। তো দেখো এখানে কি বলছে, এখানে দুইটা সরলরেখার ইকুয়েশন দিছে, ax plus by is equal to c একটা ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন কি দিছে দেখো, আরেকটা ইকুয়েশন দিছে হচ্ছে x cos alpha plus y sin alpha is equal to p। তো এইটা একটা ইকুয়েশন, এইটা আরেকটা ইকুয়েশন। ওরা আমাদের কাছে জানতে চাইছে যে এরা একই সরলরেখা, এরা যদি একই রেখা হয়, ওরা আমাদের চাইছে এরা একই রেখা হলে, এরা একই রেখা হলে পি এর মান বের করো, পি এর মান বের করো এ বি সি এর মাধ্যমে। এ বি সি এর মাধ্যমে কি করতে হবে, এ বি সি এর মাধ্যমে পি এর মানটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। যেখানে বলতেছে যে এরা হচ্ছে একই সরলরেখা। একটা মজার ব্যাপার হচ্ছে দুইটা সরলরেখা যদি একই রেখা হইতে হয়, তখন তার এক্স এর সহগ গুলাকেও, এক্স এর সহগ অপর সরলরেখার এক্স এর সহগ সেম হবে, আবার সেকেন্ডটার ওয়াই এর সহগ ফার্স্টটার ওয়াই এর সহগ সেম হবে, ধ্রুবপদ গুলা সেম হবে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে গিয়ে আমাদের মানে সরলরেখা দুইটা একই হওয়ার শর্ত। তো সেই শর্তটাকে ব্যবহার করলে কিন্তু আমরা খুব ইজিলি এই ম্যাথটা করতে পারবো। আচ্ছা, বেসিক্যালি সমান হবে বলা যাবে না, বাট অনুপাত অলওয়েজ সমান হবে, সবগুলোর অনুপাতই সমান হবে যদি সরলরেখাটা একই সরলরেখাকে নির্দেশ করে। তার মানে বলো প্রথমটার এক্স এর সহগ কত এ, দ্বিতীয়টার এক্স এর সহগ কত, এক্স এর সাথে কত আছে, প্রথমটার জন্য আছে এ, দ্বিতীয়টার জন্য আছে কজ আলফা, আবার ওয়াই এর সাথে আছে বি, এখানে ওয়াই এর সাথে আছে সাইন আলফা, এখানে আছে ধ্রুবপদ সি, এখানে ধ্রুবপদ আছে কত পি। তার মানে যদি তারা একই সরলরেখাকে নির্দেশ করে তাহলে কি হবে, কজ আলফা ডিভাইডেড বাই এ, মানে এ ডিভাইডেড বাই কজ আলফা, অথবা কজ আলফা ডিভাইডেড বাই এ, সাইন আলফা ডিভাইডেড বাই বি, সাইন আলফা ডিভাইডেড বাই বি, আর হচ্ছে কি পি ডিভাইডেড বাই সি। মানে এই জিনিসটা, এই কন্ডিশনটাকে 100% মানবে। সো এইবার আমরা চাইলেই এখান থেকে আমরা পি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। আমার কথা বুঝতে পারছো কিনা? সো আমাদের কি হইলো, কজ আলফা বাই এ, সাইন আলফা বাই বি আর পি বাই সি, তাদের মান কিন্তু সমান হবে, তাদের অনুপাত সমান হবে। সো প্রথমটার এক্স এর সহগগুলোর অনুপাত নিলাম, ওয়াই এর সহগগুলোর অনুপাত নিলাম, আর সি আর পি অনুপাত নিলাম, ঠিক আছে, ধ্রুবপদগুলোর অনুপাত নিলাম। সো এখন চাইলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে চাইলে আমরা এরকম করতে পারি, এখান থেকে আমরা বিভিন্ন ইকুয়েশন ফর্ম করি। সো cos আলফা বাই a ইজ ইকুয়াল টু লিখতে পারি p বাই c। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, cos আলফা ইজ ইকুয়াল টু pa বাই c, জাস্ট বজ্র গুণন করলাম, ঠিক আছে। আবার আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, sin আলফা ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, p বাই c। তাহলে sin আলফা ইজ ইকুয়াল টু তার পরের লাইনে আমি কি লিখতে পারি, pb ডিভাইডেড বাই c, ঠিক আছে। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম, এটা কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এখন বলতো 1 আর 2 কে যদি স্কয়ার করে যোগ করে দিই তাহলে কি আসবে, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। সো সেটা যদি করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে দেখো তো, লেফট হ্যান্ড সাইডে cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আসবে, pa বাই c হোল স্কয়ার যোগ pb বাই c হোল স্কয়ার, তাই তো। তো cos স্কয়ার আলফা যোগ sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু আসবে 1, আর এখানে আসতেছে হচ্ছে p স্কয়ার a স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার যোগ p স্কয়ার b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। তো সবাইকে যদি সি দিয়ে গুণ দিয়ে অথবা সি দিয়ে আমরা যদি এ করি তাহলে কি আসবে, সি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার এ স্কয়ার যোগ পি স্কয়ার বি স্কয়ার, তাই তো। তো এরপর লাইন আমরা কি করতেছি, সি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে পি স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকলো এ স্কয়ার যোগ বি স্কয়ার। ওকে, তো এখন আমি পি স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ স্কয়ার যোগ বি স্কয়ারকে যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে কি আসবে, সি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে বলো পি ইজ ইকুয়াল টু কি থাকলো, পি ইজ ইকুয়াল টু আসলো প্লাস মাইনাস রুট ওভার সি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বাট আমরা শুধু, আচ্ছা এখানে প্লাস মাইনাস নিতে পারি অথবা শুধু প্লাসটা নিতে পারি। শুধু প্লাসটা এই জন্য নিব যে কারণ পি কিন্তু একটা ধনাত্মক সংখ্যা হয়, কারণ হচ্ছে পি হচ্ছে তার মূল বিন্দু থেকে দূরত্ব বোঝায়। তাহলে এই দেখো আমরা এমন একটা ইকুয়েশন ফর্ম করতে পারছি যে ইকুয়েশনের মধ্যে কি এক সাইডে পি আছে আর এক সাইডে কি এ বি সি সবাই আছে। তাহলে পি কে কি করতে পারলাম, পি কে এ বি সি এদের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারলাম। আমার কথা বুঝতে পারছো কিনা? সো এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, সো ইউসা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ওকে, সো আমরা সামনের ম্যাথ গুলো দেখি আর কি কি ম্যাথ করা যায় এখান থেকে। সো
আচ্ছা এবারও খুব মজার একটা ম্যাথ আছে এখানে। আর আমাকে একটু সাজেশন দিও, আমি আসলে বুঝতে পারছি না যে ক্লাস আসলে তোমাদের পার্টিসিপেন্টস কমে যেতেছে কেন। এটা কি আসলে তোমাদের কলেজের প্রেসার, নাকি আমি কিন্তু অলরেডি 3টা ক্লাসের জায়গায় 2টা ক্লাস নিই উইকে, তো তারপরে তোমাদের পার্টিসিপেন্টস কিন্তু কমে যাচ্ছে অনেক, এবং দেখা যাচ্ছে অনেকেই রেগুলারলি পড়তে পারতেছে না। সো এই ক্ষেত্রে আমি কিভাবে হেল্প করতে পারি, বা কিভাবে ক্লাস নিলে তোমার জন্য সুবিধা হয়, বা প্রেসার কি আরো কমায় দিব, আরো স্লো যাবো? সো এটার ব্যাপারে আমার একটু দিব, কারণ আমি বুঝতে পারতেছি না যে তোমরা আসলে অনেক বেশি কম জয়েন করতেছো ক্লাসে, কেন হইতেছে এটা আমি বুঝতেছি না। তো না বুঝলে তো বলবা যে বুঝতে পারতেছি না, স্লো যান, এতে যান, বাট ক্লাসে অনেক পার্টিসিপেন্টস কম। এটা কি আমি ভিডিও দিয়ে দিয়ে দেখে তোমার ক্লাস পার্টিসিপেন্টস কমে যাচ্ছে, তাহলে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিব টোটালি। এখন এই ব্যাপারে আমাকে, আমি প্রত্যেককে পার্সোনালি জিজ্ঞেস করতে পারি আজকে ক্লাস শেষে, তো আমাকে একটু অনেস্টলি একটা রিভিউ দিবা, কারণ এত কম মানুষ নিয়ে আসলে ক্লাস করে, মানুষ কম হলে আমার প্রবলেম নেই, কারণ তোমরা অনেকে আবার রেসপন্স করো না, এটা একটা সমস্যা। সো এই জন্য আলটিমেটলি রেসপন্স করার খুব মানুষ পাইতেছি না তেমন। আচ্ছা এবার দেখো এই প্রবলেমটার দিকে খেয়াল করো, এখানে আমাদের 4টা ইকুয়েশন দেওয়া আছে, x-4 is equal to 0, y-5 is equal to 0, x plus 3 is equal to 0, y plus 2 is equal to 0। দেখো এখানে আমাদের টোটাল 4টা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? দেখো 4টা সমীকরণ দেওয়া আছে। এখন কোশ্চেনে আসি, বলতেছে যে এই সমীকরণগুলো একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে, এটা ওরা বলেই দিছে, একটি চতুর্ভুজের 4টি বাহুকে, কারণ দেখো চতুর্ভুজের বাহুগুলো তো একটা সরলরেখাই হয়, তাই না? এটা তো আর বক্ররেখা হয় না। তাহলে এই সরলরেখার ইকুয়েশন দিয়ে আমি চাচ্ছি ওই চতুর্ভুজের বাহুগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই কোশ্চেনে, একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে, ঠিক আছে? নির্দেশ করলে এখন আমাকে বলা হয়েছে যে চতুর্ভুজের কর্ণের সমীকরণ, 2টা কর্ণ থাকবে, ওই কর্ণের সমীকরণ বের করতে হবে। সো পুরো কাজ, এই ম্যাথটা পুরোটাই করবো গ্রাফিক্যালি। সো পুরোটাই চলো আমরা গ্রাফিক্যালি জিনিসটাকে করার চেষ্টা করি, খাতা কলমে কম ইউজ করতে হবে আর কি। ভাইয়া এখানে যে কোনো 2টা সমীকরণ নিয়ে করলে কি অ্যানসার বের হবে? যে কোনো 2টা দিয়ে কি, 2টা দিয়ে তো একটা, 2টা সমীকরণ দিয়ে তো তুমি হচ্ছে একটা চতুর্ভুজ আঁকতে পারবে না, 4টা সমীকরণ লাগবেই মাস্ট চতুর্ভুজের জন্য। ত্রিভুজের জন্য 3টা সমীকরণ লাগবে। ওকে, সো এবার আমরা চলো আঁকার চেষ্টা করি প্রত্যেকটা গ্রাফ। প্রথম গ্রাফটা দেখো, x-4 is equal to 0। সো x-4 is equal to যদি 0 হয় তাহলে x is equal to কত হয় বলো তো? x is equal to 4। এখন x is equal to 4 রেখার গ্রাফটা আমাদের আঁকতে হবে, চলো এটা আঁকি। x is equal to 4 কি হবে? এই যে 1, x is equal to 1, x is equal to 2, x is equal to 3, x is equal to 4। আচ্ছা আমরা একটু বড় করে আঁকি, তো ধরলাম 2 ঘরকে 1 2 3 4 5 6, আমি ধরলাম এই জায়গায় হচ্ছে আমার x is equal to 4 আছে, তাই তো? এটা আমি ধরলাম। তাহলে x is equal to 4 এর গ্রাফটা আমি এই নীল, এই ব্লু স্ট্রেট লাইনটা দিয়ে বুঝাচ্ছি। তো এটা হচ্ছে কি আমার x is equal to 4। তো এটা হচ্ছে আমার x is equal to 4। সো x is equal to 4টা পাইলাম, 4 রেখা। এবার আরেকটা রেখা দেখো, y-5 is equal to 0। সো সেটা আমার এখন ড্র করতে হবে। সো y-5 is equal to, যদি 0 হয় তাহলে y is equal to কত হয় বলো তো? y is equal to 5 হয় না? তাহলে y is equal to 5 কি হবে? উপরের দিকে যাবে, 1 2 3 4 5 এভাবে করে উপরের দিকে যাবে। ধরে নিলাম এই জায়গায় y is equal to 5 আছে, তাহলে y is equal to 5 সরলরেখার সমীকরণটা কেমন হবে দেখো তো? এই গোলাপি কালারের রেখাটার দিকে তাকাও, এটা কিন্তু অনেকটা এরকম হবে, ঠিক আছে? এটাই হচ্ছে কি y is equal to 5 রেখার সমীকরণ গেল। তো 2টা সমীকরণ ড্র করতে পারলাম, এবার বাকি সমীকরণগুলো ড্র করি। সো আরেকটা সমীকরণ কি বলছে? x plus 3 is equal to 0। আচ্ছা, সো x plus 3 is equal to যদি 0 হয় তাহলে x is equal to কত হয়? x is equal to -3 হয়। আচ্ছা x is equal to যদি -3 হয় তাহলে কি আমরা কি করতে হবে? x অক্ষের বাম দিকে যাইতে হবে না আমার, এদিকে 1 2 3, তাহলে আমরা এই পাশে যাব, তাই তো? সো ধরলাম এই জায়গায় x is equal to -3 বিন্দুটা আছে, তাহলে এই বরাবর যে সমীকরণটা আঁকবো সেই সমীকরণটাই কি রিপ্রেজেন্ট করবে? সেই সমীকরণটাই কিন্তু আমার x is equal to -3 সরলরেখাটাকে রিপ্রেজেন্ট করছে, যেটা আমি এই যে রেড কালারের স্ট্রেট লাইন দিয়ে দেখাচ্ছি।
ঠিক আছে? তাহলে এই স্ট্রেট লাইনটা কি আমার, এটা ছিল y is equal to 5, এটা হচ্ছে x is equal to 4, এটা এই সমীকরণটা কি x is equal to -3। সো আমার চতুর্ভুজ বানাইতে হইলে আমার আরো একটা বাহু লাগবে, তাই তো? এবার চলো আরেকটা বাহু দেখি। আরেকটা বাহু হচ্ছে y plus 2 is equal to 0। আচ্ছা বলো তো y plus 2 is equal to যদি 0 হয় তাহলে y is equal to কত হবে? -2। ঠিক আছে, তাহলে y is equal to -2। তাহলে এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দেখাই। আচ্ছা, তো এখন সো y is equal to -2 মানে কি, যে এটা তো y অক্ষ, তাহলে নিচের দিকে 2 ঘর যাও, 1 2। তো ধরলাম এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সরলরেখাটা দিয়ে কি বুঝাচ্ছি আমি? y is equal to -2, y is equal to -2 সরলরেখাটাকে বুঝাচ্ছি এখানে, ঠিক আছে? আর এইটাকে কি, যে রেড দিয়ে যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে x is equal to -3, এটা হচ্ছে x is equal to -3 সরলরেখা। সো আমরা একটা চতুর্ভুজ কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? এই চতুর্ভুজের রিজিয়নটা কোনটা এটা তোমাদেরকে আবার একটু দেখাই। দেখো, এটা হচ্ছে এই মাঝখানের রিজিয়নটুকু। ঠিক আছে, এই যে নীল কালারের যে রিজিয়নটা দেখতেছো না, এটাই হচ্ছে কি আমার চতুর্ভুজের রিজিয়ন। এই তো আমার রিজিয়নটা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে গিয়ে চতুর্ভুজ, যেই চতুর্ভুজটা আমার এই কয়টা বাহু দেখো তো, এই যে y is equal to 2, এরপরে x is equal to -3, x is equal to 4, এরপর আবার এই যেখানে y is equal to 5, এই চারটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কে নিয়ে তাদের মাঝখানের এরিয়াটা হচ্ছে আমার এই চতুর্ভুজটা। তাহলে এখন আমি স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো তো জানি, এখন আমার টার্গেট হচ্ছে এর কর্ণর ইকুয়েশনটা বের করা। তাহলে এখন কর্ণ বিন্দুগুলো কোনটা, চলো সেটা আগে বের করি। তো এইখানে একটা চতুর্ভুজের কৌণিক বিন্দু আছে, এইখানে একটা কৌণিক বিন্দু আছে, এই আমি কমলা কালারের কালি দিয়ে দেখাচ্ছি। দেখো, চারটা কৌণিক বিন্দু আমরা পাইছি, তাই তো? সো আমি ধরে নিলাম এটা হচ্ছে কি আমার এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার কি ডি। সো কর্ণের সমীকরণ যদি আঁকতে চাও, ধরো তুমি এসি কর্ণের সমীকরণ আঁকবা, তাহলে তোমার কি লাগবে বলো তো? এসির এ আর সি বিন্দুটা হইলেই এনাফ না? তোমার এ বিন্দু দরকার আর সি বিন্দু দরকার। বা বিডি কর্ণের সমীকরণ আঁকবা, তাহলে বি আর ডি বিন্দুটা হইলেই এনাফ না? হইলেই কিন্তু এনাফ। সো এখন আমার টার্গেট হবে কি, এ বিন্দুগুলা বের করা, বি বিন্দু বের করা, সি ডি এ বিন্দুগুলা বের করা। সো তোমরা মনে হয় নিজেরাই বের করতে পারবা ইজিলি। প্রথমে আসো সি বিন্দু বের করতে আসি। একটা জিনিস দেখো তো, সি বিন্দুটা বেসিক্যালি y is equal to, সি বিন্দুটা বেসিক্যালি কার ছেদবিন্দু এটা বলতে পারবা? সি বিন্দুটা দেখো, একটা হচ্ছে y is equal to 2, এই রেখাটা আছে সি বিন্দুর ছেদ আছে এখানে, এই যে এই রেখাটা। আরেকটা আছে দেখো, এই যে এইটা x is equal to 4, x is equal to 4, দেখো x is equal to 4। তাহলে x is equal to 4 রেখা আর y is equal to -2 রেখার ছেদবিন্দু তো সি, তাই তো? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতে পারবা? সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4, 4, ভেরি গুড। কারণ এটা হচ্ছে x is equal to 4 আর y is equal to -2, এই দুটো স্ট্রেট লাইনের ছেদবিন্দু। কারণ দেখো, আমি সি বিন্দুতে যদি আসতে চাই তাহলে আমার কি করতে হবে? প্রথমে x is equal to 4 মানে 4 ঘর সরে x অক্ষ বরাবর 4 ঘর সরতে হবে, তারপর y অক্ষ বরাবর 2 ঘর নিচে নামতে হবে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। সেম অনুরূপ ভাবে তোমরা বাকি স্ট্রেট লাইন গুলো কিন্তু দিয়ে রাখছি। সো এখন আমি কোশ্চেন করে দেখি যে আসলে কারা বুঝতেছো যে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে। তো তাহলে কি আমাকে বলতে পারবি ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ডি বিন্দুটা হচ্ছে y is equal to 5 আর y is equal to 5 আর কোনটা, আর x is equal to 4, এই দুইটা রেখার ছেদবিন্দু। x is equal to 4 আর y is equal to 5 রেখার ছেদবিন্দু কত হবে? 4,5। 4,5, ভেরি গুড। তো এখন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক করে ইউসা বলো তো, এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ বিন্দুটা হইছে -3 বিন্দু, -x is equal to -3 স্ট্রেট লাইন আর y is equal to 5, এই যে এই স্ট্রেট লাইন, এই দুইজনের ছেদবিন্দু হচ্ছে এ। আচ্ছা, এই স্ট্রেট লাইন আর দেখো, -3, তাহলে এই দুইটা 5 ছেদবিন্দু বুঝছি। -3,
5 5 কারণ তুমি এ বিন্দুতে যাইতে হলে তোমার কি করতে হবে, এই যে এই হচ্ছে ওয়াই অক্ষ থেকে তোমার এদিকে 3 ঘর আসতে হবে আর উপরে 5 ঘর উঠতে হবে, তাহলে -3,5। সো একই ভাবে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বি বিন্দুর স্থানাঙ্ক হবে -3, -2 বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3, -2 এক্স্যাক্টলি -3, -2। আচ্ছা এখন তোমরা আশা করি বুঝতে পারছো যে এটা কর্ণের ইকুয়েশন তোমরা কিভাবে বের করবা। সো আমরা পুরো কাজটাই কিন্তু গ্রাফে করলাম, আমরা একটু অঙ্ক করি নাই, কোনো ক্যালকুলেশন কিছুই করি নাই, গ্রাফিক্যালি আমরা কর্ণ বিন্দুগুলো বের করে ফেলছি। আচ্ছা বলতো কর্ণ বিন্দু জানা থাকলে তোমার স্ট্রেট লাইন আঁকা কোনো ব্যাপার? এখন আমার বলতো এসি কর্ণের ইকুয়েশন কি হবে, এসি কর্ণের ইকুয়েশন হবে, আরে ভাই এ বিন্দু জানি, এ বিন্দু হচ্ছে -3,5 আর বি বিন্দু কত, বি বিন্দু হচ্ছে সি বিন্দু হচ্ছে 4,-2, তাহলে এসি কর্ণের সমীকরণ কি হবে, এই দুইটা বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ, তাহলে কি হবে y কত, y1 হচ্ছে 5 ডিভাইডেড বাই y1 - y2 মানে হচ্ছে এটা তো y1 আর এটা হচ্ছে y2, তাহলে 5 - -2 মানে 5 + 2 = x - x1 মানে x + 3, x - 3 তাহলে x + 3 ডিভাইডেড বাই -3 x1 - x2 -3 - 4 শেষ। এখান থেকে ক্যালকুলেশন করে কিছু একটা আসবে, একটা ইকুয়েশন চলে আসবে, সেটা হচ্ছে আমার এসি কর্ণের সমীকরণ। সেম একই ভাবে তোমরা কি বিডি কর্ণের সমীকরণ বের করতে পারবে না, তোমার তো বি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু দেওয়া আছে, -3, 2 আর হচ্ছে কত 4, 5, সো -3, -2 আর এটা হচ্ছে কি 4, 5, সো এই দুই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ বের করতে পারবো না, তো সেটা একটু করো, করে আমাকে জানাও যে বিডি কর্ণের সমীকরণ কত আসছে। আর ততক্ষণে আমি একটু খুঁজতে থাকি যে আরো নেক্সট কোন ম্যাথটা তোমাদের করানো যায়। ম্যাথটা কিন্তু ইজি ছিল, এই টাইপের ম্যাথ পরীক্ষা আসলে আশা করি তোমরা পারবে। এটা নুহিন আমাকে বলবা, নুহিন না আদিব আমাকে বলবি ইকুয়েশনটা বের হইলে কত আসছে, আর অরিত্র রেডি থাকবা, এরপর অরিত্রের কোশ্চেন করবো। সরলরেখা সমীকরণ আসছে? ভাইয়া x + y - 2 = 0। x + y - 2 = 0। ভাই বিডির আচ্ছা জন্য বাকিদের কি এটা আসছে? হ্যাঁ বিডির জন্যই তো, বাকিদের কি এটাই আসছে x + y - 2 = 0? নুহিন, খাদিজা, তালহা সবার, অরিত্র না ভাইয়া, x কি - আসছে y তোমাদের? + 1 = 0। x - y + 1 = 0। না ভাই আচ্ছা এটাই ঠিক আসছে। আছে, এটাই আসছে, ওকে, তো ধরে নিলাম এটাই হইছে आंसर। x + 2y + 7 = 0 রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর, এবার আমরা পরের ম্যাথে আসি। দেখো একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া হয়েছে, বলছে যে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, আমরা তো জানি একটা সরলরেখা x অক্ষ আর y অক্ষ একটা অংশ কাট করে ফেলে, কাট করে ফেললে কি হয়, সো ওই ওই খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। তারপরে তারপরে কি বলছে সেটা দেখো, উপরিউক্ত খণ্ডিত অংশ কোন বর্গের বাহু হলে, কোন বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল বের করো। তো আমি কোশ্চেনটাকে একটু বুঝিয়ে দিই।
তো তোমরা নিজেরাও পারবা, এটা কঠিন কোনো প্রবলেম না, ইন্টারেস্টিং। ঠিক আছে, এই একটা সরল লেখা। ওকে, সো এই এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো এই সরল লেখাটা কি করছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে। সো ছেদ করলে এই মাঝখানের একটা অংশ পাইছো না, এই মাঝখানের অংশটাকে কি বলা হয়, খণ্ডিত অংশ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মাঝখানে খণ্ডিত অংশ হচ্ছে এই মাঝখানের অংশটুকু। ওকে, সো এই মাঝখানের খণ্ডিত অংশের, ওরা জানে যে খণ্ডিত অংশের মধ্যবিন্দু তো এরকম একটা জায়গায় থাকবে, এই মধ্যবিন্দুর মানটা বের করতে বলছে, যেখানে এই সরলরেখার ইকুয়েশনটা দেওয়া আছে। সরলরেখার ইকুয়েশন কত বলা আছে, সরলরেখার ইকুয়েশন হচ্ছে x + 2y + 7 = 0। এটা তো সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে। এখন সেই সরলরেখার ইকুয়েশনের সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই চাইলে আমরা যদি সেটাকে x, এই সরলরেখাটাকে যদি আমরা একটু মডিফাই করে যদি এই ফরম্যাটে নিতে পারি, x/a + y/b = 1, রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই বিন্দু হচ্ছে আমার a হবে, a, 0 বিন্দু, এইটা হবে আমার কি 0, b বিন্দু, কারণ এই অংশটুকু হচ্ছে b আর এই অংশটুকু ছেদিতাংশ হচ্ছে a। তাহলে আমরা এই বিন্দু পেয়ে যাব a, 0, এটা পাবো 0, b। তখন কিন্তু আমরা খুব সহজেই মধ্যবিন্দুটা বের করতে পারবো। আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি আমরা কিভাবে ম্যাথটা করবো। তো আমরা হচ্ছে খণ্ডিত অংশের দুইটার এই মাঝখানে এই কর্নার পয়েন্টগুলো বের করতে হবে, শীর্ষগুলা, এরপরে তো আমরা মধ্যবিন্দুটা বের করতে পারবো। সেটা করার জন্য আমরা এই সরলরেখাটাকে কি করব, x/a + y/b = 1 আকৃতির ফরম্যাটে নিব। তো আশা করি এইটুকু তোমরা নিজেরাই করতে পারবা। সো x = এই যে এই প্রবলেম যেটা আছে, এই x + 2y + 7 = 0, এই সরলরেখাটাকে তোমরা x/a + y/b = 1 এই ফরম্যাটে নাও, নিয়ে বলো x এর নিচে কত আসে, মানে a এর মান কত আর b এর মান কত। তখন কিন্তু আমরা খুব সহজে মধ্যবিন্দু বের করতে পারবো। সবাই এটা করো, এটা অরিত্র আমাকে বলবা a এর মান কত আসে আর b এর মান কত আসে শেষ হইলে। সো a এর মান কত আসছে অরিত্র বলো তো। বের করতে পারিনি। ওকে, বলবো সো দেখো এটা কিভাবে বের করতে, হ্যাঁ তালা বল। -7 এর মান আর b এর মান -7/2 আমার দোষ। ওকে, আমরা দেখি, হ্যাঁ এটাই হওয়ার কথা। x + 2y = আমার কাজ হচ্ছে এই 7টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি আসবে -7 হয়ে যাবে। x + 2y = -7। এখন আমাদের টার্গেট কি, x/a + y/b = রাইট হ্যান্ড সাইডে 1 আনা। সো রাইট হ্যান্ড সাইডে 1 আনার জন্য কি করতে হবে, সবাইকে আমরা -7 দিয়ে ভাগ দিয়ে দিই। -7 দিয়ে ভাগ দিয়ে দিলে কি আসবে, x / -7 + 2y / -7 = 1। সো আমরা x এর নিচে কত পেয়ে গেলাম, x / -7, তাহলে এটাই হচ্ছে আমার a এর মান। আর y / কত, এই 2টাকে আমরা নিচে পাঠিয়ে দিব। সো -7/2, এই উপরে 2টাকে চাইলে আমরা নিচে ভাগ আকারেও লিখতে পারি। তো সেটাই আমরা করলাম, = 1। তাহলে a = কত দাঁড়াইলো আমার আলটিমেটলি, a = দাঁড়াইলো হচ্ছে -7, b = দাঁড়াইলো কত, -7/2। সো আমরা a আর b এর মান পেয়ে গেছি। সো a আর b এর মান যদি পেয়ে যাই, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, a = -7, তো তাহলে আমরা এই কর্নারের স্থানাঙ্ক পেয়ে গেলাম -7,0, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত, -7/2, 0, -7/2। সো আমরা এই কর্নার পয়েন্টও জানি, এই কর্নার পয়েন্টও জানি, আর আমাদেরকে বলছে
মধ্যবর্তী খণ্ডিত অংশ এই যে এই পুরোটা হচ্ছে কি আমার খণ্ডিত অংশ, ঠিক আছে? এই পুরাটার মধ্যবিন্দু বের করতে বলছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? খুবই সহজ, এর মধ্যবিন্দু কি হবে? 0 যোগ -7 অর্থাৎ 0 - 7 ডিভাইডেড বাই 2 অর্থাৎ হচ্ছে -7 বাই আরেকটা কি হবে, এই যে কোটি দুইটা, এটার কোটি হচ্ছে -7/2 আর এটার কোটি কত? এটার কোটি হচ্ছে 0। এই দুইজনের কোটিকে যোগ করে 2 দিয়ে ভাগ দাও। সো -7/2 যোগ 0 ডিভাইডেড বাই 2। আর আমরা এখানে কি করছি, 0 আর -7 কে যোগ করে 2 দিয়ে ভাগ দিছি, তাই তো? সো আমাদের ফর্মুলা অনুযায়ী ম্যাথটা কিন্তু হয়ে গেল। এখন এখানে কি আসবে অ্যান্সার? একটা আসতেছে -7/2 আর একটা আসতেছে -7/4। তাহলে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি আসছে? -7/2, -7/4। সো আমাদের কোশ্চেনের একটা পার্ট করা শেষ। এবার সেকেন্ড পার্টে আসো। সেকেন্ড পার্টে ওরা আমাদের কাছে কি জানতে চাইছে বলো? বলতেছে যে উপরিউক্ত খণ্ডিত অংশ, এখানে কি বলা হয়েছে দেখো, উপরিউক্ত খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে একটা বর্গের ধরো একটা বাহু যদি 5 একক হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত হয়? 25 বর্গ একক। একটা বাহু যদি 10 একক হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত হয়? 100 বর্গ একক। তাহলে এখন আমাকে বলতে হচ্ছে এই খণ্ডিত অংশ, ঠিক আছে, এই যে খণ্ডিত অংশটাকে আমি আবার মার্ক করি, দেখো এই যে পুরো খণ্ডিত অংশটা দেখতেছো, আমি ব্লু কালারের একটা মার্কার দিয়ে মার্ক করছি। এই খণ্ডিত অংশটার হচ্ছে একটা বর্গের একটা বাহু ধরতে বলছে, ঠিক আছে? তাহলে এই খণ্ডিত অংশটা যদি একটা বর্গের বাহু হয় তাহলে ওই বর্গের একটা ক্ষেত্র, ওইটাকে নিয়ে ওই বাহুকে নিয়ে একটা ক্ষেত্র বর্গ বানানো যাবে, সেটার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমার টার্গেট কি থাকবে? আমার টার্গেট থাকবে এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করা। তো এই খণ্ডিত অংশের দৈর্ঘ্য কিভাবে বের করব? আমার কাছে বিন্দু দুইটা আছে, একটা 0, -7/2, একটা -7, 0। সো ওই খণ্ডিত অংশের কি প্রান্ত বিন্দুগুলো আমি এখানে আলাদাভাবে দেখাচ্ছি। দেখো একটা হচ্ছে 0, -7/2, 0, -7/2, আরেকটা হচ্ছে কি -7, 0। সো আমি ওই বর্গের একটা বাহু পেয়ে গেছি, একটা বাহু দুইটা প্রান্ত বিন্দু জানি, তাহলে ওইটার সাথে আমি খুব সহজে ওই একটা বর্গের একটা বাহু দৈর্ঘ্য বের করতে পারবো। দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হবে, দুইটা বিন্দু থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি হয়? দূরত্ব সূত্র দিয়ে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। সো y2 কত? y2 হচ্ছে 0 প্লাস 7/2 হোল স্কোয়ার প্লাস x2 - x1, x2 হচ্ছে -7 -0 হোল স্কোয়ার। সো এইখান থেকে তুমি একটা দৈর্ঘ্য পাবা। স্যার সেই দৈর্ঘ্যটা কি হয়ে গেল তোমার? সেই দৈর্ঘ্যটা হয়ে গেল বর্গের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গের ক্ষেত্রফল কি হবে? সো ওইটার স্কোয়ার করে দিবা, ওইটাকে স্কোয়ার করে দিলেই তুমি কি পাবা? বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো কার কোনো কোশ্চেন আছে এই প্রবলেমটা নিয়ে? না ভাই। ওকে, সো আমরা আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা এই টাইমটার মধ্যে তোমরা এই জিনিসটা বের করো, এই বাহুর দৈর্ঘ্য তো কিছু একটা আসবে ক্যালকুলেশন করলে, এই দৈর্ঘ্যটা বের করো এবং ক্ষেত্রফলটা বের করো এবং আমার সাথে শেয়ার করো যে তোমাদের ক্ষেত্রফল কত আসলো, দৈর্ঘ্য কত আসলো। আমি ততক্ষণে নতুন একটা ম্যাথ দেখি। ভাইয়া ক্ষেত্রফল 61.25 আসছে। কত আসছে? 61.25। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ধরো কয় নম্বর ব্যাচ ছিল? উত্তরমালা কই? ধরো এটা 10-3। ওকে, হ্যাঁ হ্যাঁ হইছে, 61.25 হইলে অ্যান্সার হইছে। ঠিক আছে, সো বাকি ধর কি এটা আসছে কিনা কে জানে। ভাই আসছে সেম জিনিস আসছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকটা প্রবলেমে যাব। আমি একটু দেখি কোনটা করলে বেশি ভালো হয়। 2x ওকে,
আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখো, এটা একটু ভেবে করতে হবে, একটু ব্রেন খাটাইতে হবে, ঠিক আছে? দেখো, তো যেহেতু আজকে 3.5 শেষ করবো, আমরা সব ধরনের প্রবলেমই কিছু টাচ করার চেষ্টা করতে। সেখানে বলা হচ্ছে ও এ বিসি একটি সামান্তরিক। তো একটা সামান্তরিকের কথা বলা হয়েছে। এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। ও এ অবস্থিত ওসি রেখার সমীকরণ দেওয়া আছে। ওসি রেখার সমীকরণ কত? ওসি রেখার সমীকরণ হচ্ছে y is equal to 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। এখন বলতে চাইছে যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের করো। দেখো, এটা কিন্তু চিন্তা করতে হবে ভালোভাবে। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের করো, ঠিক আছে? এটা চাইছে। আর আরেকটা কি বলছে? এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। তো আগে দেখার চেষ্টা করি গ্রাফিক্যালি কেমন হয় জিনিসটা। তো সামান্তরিক আঁকতে হবে, ওকে? কারণ এটা সামান্তরিক নিয়ে কথা হইতেছে এখানে। তো একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি। এই হচ্ছে কি আমাদের ও, আচ্ছা আজান দিতেছে, আমি একটু পরে কথা বলি, ওকে? আজানটা শেষ হোক। ওকে, তো আজান শেষ হয়েছে, এখন আমরা প্রবলেমটায় আসি। এখানে আমাদের যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে সেটাকে আমি দেখো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলাম।
এখানে একটা সামান্তরিকের কথা বলা হয়েছে ও এ বিসি, ঠিক আছে, যেখানে বলা হয়েছে ও এ হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে। তাহলে এ বিন্দুর ভুজ কিন্তু অলরেডি 0 আমি জানি, এখন এ বিন্দুর কোটি একটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। আর বি বিন্দুর হচ্ছে আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক কত 4,2, আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, সেটা আমরা বের করতে হবে, এই বিন্দুটাও বের করতে হবে। তবে ওসি এর সমীকরণ দেওয়া আছে, ওসি দেখো, ওসি হচ্ছে যে সরলরেখাটা, সেই সরলরেখাটার সমীকরণ কি y = 2x, ওকে। তো ওসি সরলরেখার সমীকরণ হচ্ছে y = 2x। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যে বিসি যে সরলরেখাটা, এই বিসি সরলরেখাটার ক্ষেত্রে তো একটু চিন্তা করলে তোমরা বুঝতে পারবা যে যেহেতু এটা সামান্তরিক, তোমরা এটা নিশ্চয়ই জানো সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়। তাহলে আমাকে একটা কথা বলো, ও এ হচ্ছে এই সামান্তরিকের ওসি এর বিপরীত বাহু, বিসি এর বিপরীত বাহু, তাই কিনা বলো তো? বিসি এর বিপরীত বাহু হচ্ছে ও এ। এখন বলো, ও এ যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, যেটা কোশ্চেনে বলা আছে, তাহলে বিসি কি হবে? বিসিও সেম একইভাবে এক্স অক্ষের সমান্তরাল হবে কিনা? বিসিও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে 100% শিওর। বিসি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ জানি কি হয়, y = b, আর y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়, x = a। আচ্ছা, y = b যদি আমার এই বিসি সরলরেখার সমীকরণ হয়েই থাকে, তাহলে এখানে b এর জায়গায় ঠিক কত বসবে? যেহেতু এই সরলরেখাটি আবার 4,2 বিন্দু দিয়ে পাস করছে, তাহলে b এর জায়গায় ঠিক কত বসাবো? আমি 2 বসাবো না, কারণ b এর জায়গায় 2 বসাইলে কিন্তু আমি বিসি সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। এই পর্যন্ত বুঝছো কিনা বলো তো, নাকি আবার এক্সপ্লেইন করব? বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? চিন্তা করো তো সবাই বুঝতে পারছো কিনা। সামান্তরিক যেহেতু, তাহলে ও এ আর বিসি, এই বাহুটা আর এই বাহুটা কি হবে? সমান্তরাল হবে। আর ও এ কিন্তু এক্স অক্ষের উপরই অবস্থিত, তাহলে ও এ যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে বিসি কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। আর এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ সরলরেখার, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? y = b, যেখানে এই বিসি সরলরেখাটা কি হচ্ছে 4,2 বিন্দু দিয়ে পাস করতেছে, দেখাই যাচ্ছে। তাহলে y = b এর জায়গায় কত বসবে? 2 বসবে। তাহলে y = 2 হবে বিসি এর সমীকরণ। হ্যাঁ ইউসা কিছু বলবা? না, বুঝছি। বুঝতে পারছো? ভেরি গুড। জি। এবার আসো, তাহলে y = 2 হচ্ছে বিসি সরলরেখার সমীকরণ। আর দেখো ওসি সরলরেখার সমীকরণ কত? y = 2x। তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দুটাই তো বেসিক্যালি সি বিন্দুটা, তাই তো? তাহলে একটা কাজ করি, y = 2 আর y = 2x, এই দুইটাকে সলভ করি। এই দুইটা সরলরেখাকে সমাধান করলে আমি যেই ছেদবিন্দু x আর y এর যে মানটা পাবো, সেটাই হবে আমার সি বিন্দুর স্থানাঙ্ক। আমাদের কিন্তু কোশ্চেনে বলছিল এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করো। তো চলো সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। একটা সরলরেখা কত? বিসি সরলরেখার সমীকরণ কত? y = 2, আর হচ্ছে ওসি সরলরেখার সমীকরণ কত? y = 2x। সুতরাং y যদি উঠাই দিই, তাহলে 2 = 2x। সুতরাং x = কত? x = 1। আর x = 1 যদি এদের মধ্যে বসায় দাও, তাহলে কি আসবে? y = কত আসবে? y = 2 আসবে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। বুঝতে পারছো কিনা? সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র এই বিন্দুর স্থানাঙ্কটা বের করা। তো সেটাও বের করতে পারবো খুব সহজে। দেখো একটা জিনিস দেখো, সেটা আমরা একটু ডিফারেন্ট অনেকভাবে বের করতে পারে অনেক মানুষ, বাট আমরা কিভাবে বের করবো দেখো। আমাদের টার্গেট হচ্ছে, কেউ কি বলতে পারবা বিসি এর দৈর্ঘ্য কত হবে? বিসি এর দৈর্ঘ্য, তো বিসি এর দৈর্ঘ্যটা আমরা চলো বের করি। বিসি এর দৈর্ঘ্য, যদিও আমি জানি বিসি এর দৈর্ঘ্য 3 হবে, বাট তোমরা শর্টকাট হিসেবে জানি, বাট শর্টকাট হিসেবে না করে তোমরা ম্যাথটা করো, ডিরেক্ট ম্যাথটা করো, বিসি এর দৈর্ঘ্য বের করো। তাহলে 1,2 বিন্দু আর হচ্ছে কত 4,2 বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো, কত আসে? সো y2 - y1 হোল স্কয়ার মানে কত? 2 - 2 হোল স্কয়ার যোগ 4 - 1 হোল স্কয়ার। 2 - 2 হোল স্কয়ার করলে 0, 0 যোগ 9, 9 হোল স্কয়ার, তার মানে কত? 3 আসবে। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত আসলো? 3 আসলো। তাহলে বিসি এর দৈর্ঘ্য আলটিমেটলি আমি কত পাইলাম? 3 পাইলাম। দেখো বিসি এর দৈর্ঘ্য আমরা বের করে নিয়ে আসলাম 3। এখন মজার ব্যাপার হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান ও সমান্তরাল হয়। তাহলে বিসি এর দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে ও এর দৈর্ঘ্য কত হবে? ও এর দৈর্ঘ্য বিসি যদি 3 হয়, তাহলে ও এ কত হবে? ও এও 3 হবে। ও এ যদি 3 হয়, তাহলে এ বিন্দুর কোটি কত হয়ে যাবে? এ বিন্দুর ভুজ হচ্ছে ভুজ কত হয়ে যাবে? এ বিন্দুর ভুজ হচ্ছে 3 হয়ে যাবে। এই যে 3 একক, এক্স অক্ষ বরাবর 3 একক দূরে আসলো, আর কোটি হচ্ছে 0।
কারণ যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তাই কোটি হচ্ছে 0। সো আমরা দেখো কোশ্চেনে বলছে এ বিন্দুর স্থানাঙ্ক আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে, আমরা কিন্তু খুব স্মার্টলি জিনিসটা করতে পারলাম। তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা যে কিভাবে আসলে চিন্তা করবে। আমি এটা বারবার দেখাচ্ছি, যখন একটা প্রবলেম আসবে প্রবলেমটাকে চেষ্টা করবা তোমার জানা নলেজ দিয়ে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার, তারপর সেটাকে তুমি বিভিন্ন ভাবে চিন্তা করে একটা সুন্দর সমাধানে আসার চেষ্টা করবা। এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলছি, এখন বলছে এসি কর্ণের সমীকরণ বের করতে। তো এটা তো এখন ইজিলি পারবো। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 3,0 আর সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2। সো 3 আর 0 আর 1,2 বিন্দুর স্থানাঙ্ক কত তোমরা বের করে ফেলো। এই দুইটা বিন্দুকে নিয়ে যে সরলরেখা সমীকরণটা হয় সেই সরলরেখা সমীকরণটা এখন তোমরা বের করো, ঠিক আছে? এরপরে আমরা আর দুইটা ম্যাথ করব আজকে, আমাদের আর মাত্র দুইটা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টারের বেসিক আইডিয়াটুকু শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা এই সমীকরণটা বের করে আমাকে জানো। x plus y সমান -3 x plus y is equal to -3। আচ্ছা আমি ভাই একটু এটাই দেখি, আসতেছে। এটাই আসতেছে। ওকে, x plus y is equal to x plus y is equal to 3 আসার কথা। x জি plus y ভাইয়া, minus 3 is equal to মাইনাস হবে x না। plus y is equal to x plus y is equal to 3 আসার কথা। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু তোমরা দেখো, তোমাদের হয়তো কোথাও ভুল হয়েছে, তো ধরে নিলাম হয়ে গেছে। এবার আসো, এবার অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথে আসি। এই ম্যাথটার সাথে ইতিহাস হচ্ছে, এই ম্যাথটা আমার যে টিচার আমাকে পড়াইছিলেন ম্যাথ, তো তিনি হচ্ছে মানে বুয়েটে পড়তেন আর কি তখন ট্রিপলিতে। সো এই ম্যাথটাই নাকি তিনি কঠিন লাগতো, এই ম্যাথটা সবার কাছে, তো এই ম্যাথটা তিনি বুঝতেন না, তো বাদ দিছিলেন। তো ঘটনাক্রমে এটাই ওই বছর এতে আসে, মানে ঢাকা বোর্ডে আসে আর কি। তো তখন ওই পারে না। তো এটা একটু টাফ, একটু বুঝতে পারলে ঠিক আছে, বাট এটা ল্যাঙ্গুয়েজটা বোঝা একটু টাফ হইতে পারে। তো আমি চেষ্টা করবো তোমাদের এই ল্যাঙ্গুয়েজটা বুঝিয়ে দেওয়া, তাহলে বুঝবে যে অঙ্কটা অতটা কঠিন না, ঠিক আছে? সো আসো প্রবলেমটা আমরা দেখি। কি বলছে দেখো, এ বলছে দেখাও যে তাহলে তোর মাইক অন। 2y plus 5 is equal to 0 রেখাটি বিন্দু হতে তো কোশ্চেনটা সবাই একটু পড়ো, কি বুঝতে পারছো একটু শেয়ার করো। এখানে কি বলা হয়েছে আসলে? বলা হয়েছে যে x minus 2y plus 5 is equal to 0 একটা সরলরেখা সমীকরণ। এই রেখাটি -3,6 বিন্দু হতে x minus 2y minus 5 is equal to 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। এইটা পড়ার পরে কেউ যদি 2%, 10%, 20% যাই বুঝতে পারো একটু বলো যে আমি ভাই কিছুই বুঝি নাই বা কিছু বুঝছি, তারপর আমরা এক্সপ্লেনেশনে যাই। খাদিজা কিছু বুঝতে পারছো? অল্প অল্প। কি বুঝছো? আমি নিজে যতটুকু বুঝছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি যেভাবে আসলে চিন্তা করছি এই ম্যাথটা নিয়ে, এটা বেসিক্যালি দেখো x minus 2y plus 5 is equal to 0 রেখাটি -3,6 বিন্দু হতে x minus 2y minus 5 রেখার উপর অঙ্কিত
ওকে, আচ্ছা দেখো তো আমি বোঝানোর চেষ্টা করি তোমরা বুঝো কিনা। এখানে বলা হইতেছে যে -3,6 একটা বিন্দু, এই যে এইটা হচ্ছে একটা বিন্দু আছে, ঠিক আছে, এবং বলা হইতেছে যে আমার গ্রাফটা পারফেক্ট নাও হইতে পারে, বাট আমার কনসেপ্টটা কিন্তু এরকমই হবে। সো এই বিন্দু থেকে এখানে একটা সরল রেখা আছে, স্ট্রেট লাইন আছে। স্ট্রেটটার সমীকরণ কি বলছে? অত বিন্দু, দেখো যে অত রেখাটি অত বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত সব রেখাংশকে সমদ্বিখণ্ডিত। তাহলে এইটা হচ্ছে সেই x - 2y - 5 = 0 রেখাংশ, ঠিক আছে। সো এইটা থেকে, আচ্ছা এখন বলো তো এই বিন্দু থেকে আমি এই রেখার উপর অসংখ্য রেখাংশ আঁকতে পারবো না? এইটা একটা রেখাংশ, এইটা একটা রেখাংশ, ঠিক আছে, এইটা একটা রেখাংশ, এইটা আরেকটা রেখাংশ, ঠিক আছে। তাহলে আমি অনেকগুলো কিন্তু রেখাংশ, আমি এরকম আরো অনেক বেশি রেখাংশ আমি আঁকতে পারবো। এখানে বলতে চাওয়া হয়েছে যে এই বিন্দু থেকে এই সরলরেখা যেটা আমি মার্ক করলাম, এইটার উপর তুমি যেই রেখাংশই আঁকো সেই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করবে আরেকটা রেখাংশ। সেই রেখাংশটা কি? সেই রেখাংশটা হচ্ছে এই রেখাংশটা, ঠিক আছে। তাহলে এই রেখাংশ সমীকরণ কত বলা হয়েছে? বলা হয়েছে x - 2y + 5 = 0। আমার গ্রাফটা পারফেক্ট না হইতে পারে, বাট আমার কনসেপ্টটা হচ্ছে এটাই, যে বলা হইতেছে যে এইখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখাটা যেটা করবে, এই বিন্দু থেকে তুমি যখনই এখানে আরেকটা সরলরেখা আছে না, এই সরলরেখার উপর কোনো রেখাংশ টানতে যাবা, এই মাঝখানে সরলরেখাটা কি করবে? সেই রেখাংশকে দুই ভাগে ভাগ করে ফেলবে। কথা বুঝতে পারছো? তুমি যেই রেখাই টানো, যে জায়গায় রেখা টানো, সেটা কি হবে? দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এখানে এটাই বলা হইতে সমদ্বিখণ্ডিত করে। এইবার বলো তো কোশ্চেনটা কারা কারা বুঝতে পারছো? ম্যাথ পরে করবো, আগে বলো কোশ্চেন বুঝতে পারছো কিনা। ভাইয়া বুঝতে লাস্টের পারছো? অংশটা বুঝি নাই ভাইয়া। ওকে, আমি আবার বলতেছি, ভালোভাবে খেয়াল করো কোশ্চেনটার মধ্যে। আবার দেখো, বলতে চাই যে দেখাও যে এই একটা সরলরেখা আছে x - 2y + 5, বলতেছে যে এই রেখাটি -3,6 বিন্দু হতে x - 2y + 5 = 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে -3,6 একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে x - 2y - 5, যে এই পাশে যে সববার লাস্টে যে সরলরেখাটা, এই সরলরেখার উপর তুমি কিছু রেখাংশ টানবা। কিন্তু সমস্যা হবে কি, ওই রেখাংশটাকে কে সমদ্বিখণ্ডিত করবে? x - 2y + 5 = 0। প্রথমে যে সমীকরণটা দেওয়া হয়েছে কোশ্চেনে, সেই সমীকরণটাকে আমি ধরলাম যে মাঝখানে কোন এক জায়গায় আছে। এই সমীকরণটা কি করবে? ওই বিন্দু থেকে লাস্টে সরলরেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, মানে দুই ভাগে ভাগ করে ফেলবে, ঠিক আছে। তুমি যে রেখাংশই টানো, ওরা এটাই বলতে চাইছে, যে রেখাংশই টানো, আমি এই রেখাংশ টানলাম, এটারও কি হবে? এই পাশে অর্ধেক থাকবে, এই পাশে অর্ধেক থাকবে। এই রেখাংশ টানলাম, এটার এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক থাকবে। বুঝতে পারছো? মানে বলতে চাইছে যে এই যদি একটা সরলরেখা হয়, এই সরলরেখাটি কি করবে? -3,6 থেকে x - 2y - 5, এই লাস্টের দিকে যে সরলরেখাটা আছে, এটা হচ্ছে সরলরেখা নাম্বার 1, এইটা হচ্ছে সরলরেখা নাম্বার 2। তাহলে -3,6 থেকে 1 নম্বর সরলরেখার উপর তুমি যে রেখাংশই টানবা, সেই রেখাংশটার কে সমদ্বিখণ্ডিত বা দুই ভাগে ভাগ করবে কে? 2 নম্বর সরলরেখা। এবার কথা বুঝা গেছে? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে বুঝতে পারছো? নুইন বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাই বুঝছি। ওকে, সো এটা আমাদের টাইমে আমরা, মানে আমাদের হচ্ছে গ্রাফিক্যালি কেউ দেখা নিত, তো আমরা ইমাজিনই করতে পারতাম না। মানে টিচারও তো ক্লাসে, কলেজে যখন শিখছি, সো ক্লাসে এমন ভাবে বলে গেছে যে জিনিসটা আসলে ইমাজিনই করতে পারিনি, মানে ল্যাঙ্গুয়েজটা ধরতে পারিনি এখানে, ঠিক আছে। বাট ল্যাঙ্গুয়েজটা তুমি সবসময় চেষ্টা করো ল্যাঙ্গুয়েজটা ধরে তারপরে ম্যাথ করার। ল্যাঙ্গুয়েজটা ধরতে পারলে সরলরেখা খুব সহজ। সরলরেখার মেইন পার্টি হচ্ছে তার ল্যাঙ্গুয়েজটা বুঝতে পার, ঠিক আছে। সো আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা ধরতে পারছি। এখন আসো যে আমরা এটাকে কিভাবে প্রমাণ করব, ঠিক আছে। আমরা একটা কাজ করি। সো আচ্ছা, ধরে নিলাম যে এই 1 নম্বর সরলরেখা আছে না, 1 নম্বর সরলরেখার উপর ধরে নিলাম একটা বিন্দু হচ্ছে
আলফা কমা বিটা, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। ওকে, এটা আমরা ধরে নিলাম। এখন এই 1 নম্বর সমীকরণে তো অসংখ্য বিন্দু আছে, কোটি 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 বিন্দু আছে, ঠিক না? আমরা ধরে নিলাম আলফা কমা বিটা হচ্ছে এমন একটা বিন্দু যেটা ওই সবগুলা বিন্দুকে রিপ্রেজেন্ট করতেছে। এটা এখানে থাকতে পারে, ডানে বামে যে কোনো জায়গায় থাকতে পারে। ধরে নিলাম একটা বিন্দু হচ্ছে আলফা কমা বিটা। ওকে, তাহলে এই আলফা কমা বিটাটা হচ্ছে কি কি 1 নম্বর সরলরেখা সমীকরণ। আলফা কমা বিটা হচ্ছে এই সমীকরণের উপর অবস্থিত একটি বিন্দু। আচ্ছা বলো তো, আলফা কমা বিটা যদি এই সমীকরণের উপর অবস্থিত একটি বিন্দু হয়, তাহলে আলফা কমা বিটা এই সমীকরণে বসায় দিলে সিদ্ধ করবে না? তাহলে x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা আলফা কমা বিটা বসায় দিলে সিদ্ধ হবে না? তাহলে x এর জায়গায় আলফা বসায় দাও, y এর জায়গায় বিটা বসায় দাও, যেহেতু এই বিন্দুটি 1 নম্বর সমীকরণের মধ্যে পড়তেছে। তাহলে x এর জায়গায় আলফা বসায় দাও, আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আমরা এই জিনিসটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার সো এইটাকে আমরা রাখলাম, ঠিক আছে? এটা আমাদের কাজ পরে আসবে, আমরা এটা আপাতত রাখি। ঠিক আছে, তার মানে এটা আমরা পাইছি যে যেহেতু আলফা কমা বিটাকে আমি ধরছি 1 নম্বর সমীকরণের উপর কোন একটা বিন্দু, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এক্স এর জায়গায় আলফা বসা দিতে পারি, ওয়াই এর জায়গায় বিটা বসা দিতে পারি। গেল। এখন আমাদের টার্গেট কি আমি তোমাকে বলি। আমাদের টার্গেট হচ্ছে আলফা কমা বিটা যদি এই সরলরেখার উপর একটা বিন্দু হয় আর 3 মাইনাস 3,6 যদি ওই বিন্দুটা হয়, তাহলে তাদের মধ্যবিন্দু তো ঠিক মাঝখানের পড়ার কথা না, তাহলে তাদের মধ্যবিন্দুটা আমি বের করব। এখন তাদের মধ্যবিন্দু কত হবে? তাহলে মধ্যবিন্দু আমি দুইটা বিন্দু পাইলাম কি, একটা হচ্ছে 3 মাইনাস 3,6 আর একটা হচ্ছে কত আলফা কমা বিটা। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করব। তাহলে এদের মধ্যবিন্দু কত হবে? এই দুইটা সংযোগ রেখার মধ্যবিন্দু বের করব। এরপর আমার টার্গেটটা বুঝতে পারবো কেন মধ্যবিন্দু বের করতেছি। তো মধ্যবিন্দু কি হবে বলতো? এই ভুজ আর এই ভুজের যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 আর বিটা প্লাস 6 ডিভাইডেড বাই 2, তাহলে আমি পেয়ে গেলাম মধ্যবিন্দু। আচ্ছা বলতো, মধ্যবিন্দুটা বেসিক্যালি এই 2 নম্বর সরলরেখা সমীকরণ, মানে এই যে সরলরেখাটা x মাইনাস 2y এইটার উপর পড়ার কথা না বলতো? মধ্যবিন্দুটা এই সরলরেখার উপরে পড়ার কথা না? কারণ যেহেতু ওরা বলতেছে যে এই সরলরেখাটি আমার 3,6 থেকে 1 নম্বর ইকুয়েশনের উপর সব রেখাকে সমদ্বিখণ্ডিত করা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে, তাহলে 1 নম্বর রেখার উপর কোন একটা বিন্দু থেকে মাইনাস 3,6 এই বিন্দুটা মধ্যবিন্দু যেটা, তাহলে সেটা কোথায় পড়বে? 2 নম্বর সরলরেখার উপর পড়ার কথা। এখন আমরা সেটাই দেখব। আমরা 1 নম্বর, আমরা এই বিন্দু আর আলফা বিটা বিন্দুর মধ্যবিন্দুটা বের করলাম। এখন আমরা দেখব যে এই মধ্যবিন্দুটা কি আসলেই 2 নম্বর সরলরেখা সমীকরণকে সিদ্ধ করে কিনা। যদি এই মধ্যবিন্দুটা 2 নম্বর সরলরেখা সমীকরণকে সিদ্ধ করে, তার মানে ওরা যে কথাটা বলছিল সেটা সত্য, সেটা প্রমাণিত হয়ে যাবে। এই ম্যাথটা অনেকভাবে প্রমাণ করা যায়, আমি যেভাবে দেখাচ্ছি এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে প্রমাণ করার। ঠিক আছে, আমি ম্যাথটা শেষ করি, তারপর তোমরা আমাকে জানাও যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। তাহলে 2 নম্বর সরলরেখা সমীকরণ কোনটা দেখো তো? 2 নম্বর সরলরেখা সমীকরণ x মাইনাস 2y প্লাস 5, তাহলে x মাইনাস 2y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাইলাম আমি মধ্যবিন্দু। আমাকে দেখাইতে হবে এখন আমি মধ্যবিন্দুটা x আর y এর জায়গায় বসায় দিব। বসায় আমি যদি 0 পাই, তার মানে কি হবে? এই সমীকরণটা যদি সিদ্ধ হয়ে যায়, তার মানে হচ্ছে এই মধ্যবিন্দুটা এই 2 নম্বর সমীকরণের উপর অবস্থিত একটি বিন্দু। তার মানে 2 নম্বর সমীকরণটি ঠিকই ওই রেখার, ওই দুইটা সংযোগ রেখার কি মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি x এর জায়গায় আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 বসায় দেই, y এর জায়গায় কি বসায় দিই? বিটা প্লাস 6 ডিভাইডেড বাই 2 বসায় দিই, যোগ 5 ইজ ইকুয়াল টু 0। সো ক্যালকুলেশন করি, সবাইকে 2 দিয়ে গুণ দিয়ে দিই, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে কি আসবে? আলফা মাইনাস 3 মাইনাস 2 বিটা মাইনাস 12, আমি এখানে ওই যে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম, a2 কাটা, আর এখানে 5 কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। সো আলটিমেটলি কি থাকতেছে? আলফা মাইনাস 2 বিটা, তারপর কি থাকতে মাইনাস 12 আর প্লাস 10 মাইনাস 2 আর মাইনাস 3 কত? মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন এই জিনিসটা আছে, আবার আমার একটা জিনিস দেখো তো, আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা প্রথম 1 নম্বর সমীকরণ থেকেই পাইছিলাম। এই যে এখানে কিন্তু আমরা পাইছিলাম আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, তাহলে বলো তো এইটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমার কি হয়ে গেল? ইকুয়েশনটা স্যাটিসফাই করলো। ঠিক আছে, স্যাটিসফাই করলো। তার মানে যেহেতু ইকুয়েশনটা স্যাটিসফাই করছে,
তাহলে আলফা মাইনাস 3 ডিভাইডেড বাই 2 আর বিটা প্লাস 6 ডিভাইডেড বাই 2, এটা আসলে কি হয়ে গেল? এটা হচ্ছে ইকুয়েশন 2। আমার যে 2 নম্বর ইকুয়েশন ছিল, 2 নম্বর ইকুয়েশনের উপরস্থ একটি বিন্দু, উপরস্থ একটি বিন্দু। আবার এই বিন্দুটারই একটা পরিচয় আছে। এই বিন্দুটার পরিচয়টা কি? এই বিন্দুটাই হচ্ছে, আবার যদি ভালো করে দেখো, এই বিন্দুটা বেসিক্যালি কি, সরি হ্যাঁ তো এই বিন্দুটাই আবার দেখো, এই বিন্দুটাই কিন্তু -3,6 আর আলফা কমা বিটার মধ্যবিন্দু। আবার এই মধ্যবিন্দুটাই দিয়েই আমি কিন্তু আবার এই যে 2 নম্বর ইকুয়েশনটাকে কি করছি, স্যাটিসফাই করে দিতে পারছি। ঠিক আছে, তার মানে কি দাঁড়াইলো, এই যে 2 নম্বর ইকুয়েশনটা সেটা বেসিক্যালি এই -3,6 থেকে আলফা কমা বিটার উপর যেই সরলরেখাই টানবো তাকে কি সমান 2 ভাগে ভাগ করবে। আমার কথা বুঝা গেছে? সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? ভাই বুঝতে পারছি, প্র্যাকটিস করতে হবে আর কি আজকে, নাহলে আবার ভুলে যাবে। কনসেপ্ট বুঝতে পারছো কিনা? খাদিজা বুঝতে পারছো? ইউশা, নুহিন, তালহা? ভাইয়া শেষে দিয়ে আবার একটু ওই যে জিরো ভাইয়া ইকুয়াল টু 0 লিখছেন। হ্যাঁ বলো 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 বলো। এখানে আপনার কোনো শর্ত আছে যে এখানে মধ্যবিন্দু মানে কোন একটা সরলরেখার উপরস্থ বিন্দু হওয়ার কোনো শর্ত আছে ম্যাথ করার জন্য? না দেখো, একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখার উপরস্থ বিন্দু হয়, তাহলে সেই বিন্দুটাকে তুমি যদি ওই সরলরেখার মধ্যে বসাও, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। বুঝতে পারছো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাবে। যদি কোনো একটা বিন্দু কোনো একটা সরলরেখার উপরস্থ বিন্দু হয়, তাহলে সেই বিন্দুটাকে ওই সরলরেখার মধ্যে বসায় দিবা, তাহলে উপরস্থ, তাহলে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে। এটাকে বলি আমরা সিদ্ধ করা বা স্যাটিসফাই করা। এখন আমাদেরকে বলা হয়েছিল এই মাঝখানে যে রেখাটা আছে না, মাঝখানে একটা সরলরেখার সমীকরণ আছে, বলছিল কি এইটা এই যে 3,6 আর আলফা কমা বিটার কি, আলফা কমা বিটাকে যোগ করলে যদি কোনো রেখা পাওয়া যায় তাকে কি করবে, সমান 2 ভাগে ভাগ করবে। সমান 2 ভাগে ভাগ করলে তাহলে এই মাঝখানের বিন্দুটা কি হবে, তার মধ্যবিন্দু হবে না? তা আলফা কমা বিটার -3,6 এর মধ্যবিন্দু হবে। তা আমরা যেটা করলাম, আলফা কমা বিটার -3,6 এর মধ্যবিন্দু বের করছি। ঠিক আছে, এখন এটা কি আসলেই এই সরলরেখার উপর পড়ছে কিনা সেটা আমরা জাস্ট চেক করলাম। কিভাবে চেক করলাম? এই মধ্যবিন্দুটাকে এই সরলরেখার ইকুয়েশনের মধ্যে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে দেখলাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই জায়গায় কি 0 চলে আসছে। এখন এমনও তো হইতে পারতো, ওরা আমাকে বলছে দেখাইতে বলছে এই জিনিসটা, তো এমনও হইতে পারতো না যে দেখো, এমনও তো হইতে পারতো যে এই সরলরেখার সমীকরণটা বেসিক্যালি এই জায়গায় ছিল। তো সরলরেখার সমীকরণ যদি এই জায়গায় থাকতো, তাহলে বলতো 3,6 আর আলফা কমা বিটার মধ্যবিন্দুটা কোন জায়গায় পড়তো? মধ্যবিন্দুটা তো পড়তো এই জায়গায়। এবার তোমরা মনে বুঝতে পারবা, মধ্যবিন্দুটা পড়তো এই জায়গায়। তাহলে মধ্যবিন্দুটা তখন বলতো, তখন আমি যেই মধ্যবিন্দুটা পাইতাম সেটা কি, আমি যদি আমার এই সরলরেখাটা যদি নিচের দিকে হইতো, 2 নম্বর ইকুয়েশনটা যদি নিচের দিকে হইতো, তো তার মধ্যে যদি আমি বসায় দিতাম, তাহলে কি আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হইতো? হইতো না। তার মানে আমি যে মধ্যবিন্দুটা পাইছি সেটা সরলরেখায় বসানোর পরে যেহেতু মধ্যবিন্দু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করছে, তার মানে বেসিক্যালি আমার সরলরেখাটাও এই মধ্যবিন্দু দিয়েই গেছে। কথা বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কিনা বলো, আমি আবার এক্সপ্লেন করবো, সমস্যা নেই। কারণ এটা আসলে আমি নিজেও কম বুঝতাম দেখে, এই জন্য আমার একটা জেদ যে এটা আসলে আমার স্টুডেন্টরা বুঝবে ঠিকভাবে। তো বুঝতে পারছো কিনা বলো সবাই? জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছো? তার মানে এটা আমাকে দেখাইতে বলছে যে এই 2 নম্বর ইকুয়েশন, যেটা আমি যারা কি 2 নম্বর ইকুয়েশন ধরছি, সেটা বেসিক্যালি এই 3, এই যে -3,6 আর হচ্ছে এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর সংযোগ রেখাকে সমান 2 ভাগে ভাগ করবে। তার ভাগ করতে হইলে তো এই রেখাটাকে একদম ঠিক তাদের মাঝখান দিয়ে যাইতে হবে না, এই দুইজনের ডিস্টেন্সের মাঝখান দিয়ে যাইতে হবে। তো সেটা মাঝখান দিয়ে গেছে কিনা সেটা টেস্ট করার জন্য আমরা বেসিক্যালি যেটা করলাম, তার মধ্যবিন্দুটাকে বের করে নিলাম, তাদের দুইজনের মধ্যবিন্দু। এরপর আমরা দেখলাম যে সে মধ্যবিন্দুটা তার মধ্যে বসায় দিলে দুই পাশে সমান হয় কিনা। যেহেতু মধ্যবিন্দু তার মধ্যে বসায় দিলে দুই পাশে সমান হয়ে গেছে, তার মানে বোঝা গেল যে এই সরলরেখার সমীকরণটাই কি, সরলরেখার সমীকরণটাই হবে আমার সমদ্বিখণ্ডক রেখা হবে। তো নুহিন বুঝতে পারছো এবার? জি ভাই পারছি। ওকে, সো আজকে প্রবাবলি আর ম্যাথ করব না, ঠিক আছে? আজকে আমরা এখানেই থাকতে পারি। আরো দুই একটা ভাবছিলাম করাবো, বাট আজকে আর না করি। সো আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের 3.5 মোটামুটি প্রাইমারিলি বলতে পারো শেষ। অঙ্কের কোনো শেষ নেই, বাট অনেকটুক আইডিয়া তোমরা জেনারেট করতে পারবা এখন, আশা করা যায়। যে কোনো ম্যাথ দিলে নিচ থেকে অনেক কিছু তোমরা হয়তোবা চিন্তা করতে পারবা, মিলাইতে পারবা, ঠিক আছে? সো আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পারছো তোমরা। তো আজকে এই পর্যন্ত থাকুক, ক্লাস শেষ করে দিতেছি। তো সবাই ভালো থেকো।